নমস্কার। আজকে এক বিশেষ অতিথিকে আমি আমার সাথে পেয়েছি। খুব মাল্টি ট্যালেন্টেড একজন ব্যক্তিত্ব। ওনার গলায় গান খুব ভালো মানায়, ভালো গান করেন। ওনার বাজানো বাঁশির সুর শুনলে আপনাদের মন জুড়ে যাবে। বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে উনি সিদ্ধহস্ত। পরিচয় করিয়ে দিতে চাই নবপ্রজন্মের আদর্শ একজন শিক্ষিকা, সমাজসেবিকা এবং সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র, মিস অর্জয়িতা পাল। ম্যাডাম কেমন আছেন? নমস্কার, ভালো আছি। সর্বপ্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ধন্যবাদটা এই কারণে যে আজ আপনি আমার মতন একজন, মানে কি বলবো, নিজেকে আপনি যতটুকু বলছেন ততটুকু মনে তো একদমই করি না, তবে শিখার এখনো চেষ্টা করছি। শিখার তো শেষ নেই বলুন। তো সেই জন্যই ধন্যবাদ যে আপনি আমাকে এইটুকুন যোগ্য মনে করেছেন যে আপনার চ্যানেলের একটি এপিসোডে আমি থাকতে পারছি, সেটার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার সকলকে। আপনাকে যেহেতু আজকে পেয়েছি, সেই সুবাদে আপনার কিছু প্রিয় বাঁশির সুর শুনতে চাই। আর সেই সাথে আপনি খুব ভালো গান করেন, যদি সম্ভব হয় দু একটি গানও আপনার গলায় আমরা শুনতে চাইব। নিশ্চয়ই। তো কি দিয়ে শুরু করবেন? প্রথমে আমি চেষ্টা করছি একটি মান্নাদের খুবই জনপ্রিয় গান ললিতা, সেটা দুলান বাজানোর চেষ্টা করছি। খুব সুন্দর, সত্যি মন জুড়িয়ে গেল। বাঁশির সুর শুনবো, তবে মধ্যে মধ্যে একটু গল্প করতে চাই আপনার সাথে। নিশ্চয়ই। আমি আপনার থেকে জানতে চাইবো, এই যে সাংস্কৃতিক জগতে আপনি পদার্পণ করেছেন, সেটা কিভাবে শুরু হলো? সেটা তো একদম যখন আমার মানে হাতে খড়িও হয়নি, তখন আমার এমনিতে তো ছোটবেলার স্মৃতি কারোরই মনে থাকে না, তবে আমার এই স্মৃতিটুকু মনে আছে। মা শিখতে যেতেন। আমার প্রথম যিনি গুরু ছিলেন সুব্রত দাস স্যার, উনি আজকের যেখানে শিশুর যে শ্রীভূমি মহাবিদ্যালয়টি যেখানে গড়ে তোলা হয়েছে, সেখানে আগে সরস্বতী শিশু নিকেতন বলে একটি স্কুল হতো। সেখানে শনি রবিবারে গানের এবং আর্টের ক্লাস হতো। তো ওখানে আমার মা, উনি গান শিখতে যেতেন। আমার তখনও স্কুলে অ্যাডমিশন বা পড়াশোনা কিছুই শুরু হয় নাই। আমার মনে ছিল মা গান শিখতে যেতে গিয়ে সুব্রত স্যার মাকে বলেছিলেন ওকে গানে দিন, মানে আমার কথা বলছিলেন। ওই তখন থেকে আমার গান নাচ সব কিছুই যদ্দূর মনে পড়ছে, আমার পড়াশোনা শুরু করার আগেই আমার গানের জগতে পদার্পণ। তারপরে তো মা বাবার
অসংখ্য প্রচেষ্টায় তারা কোনোদিনও মানে এসব নিয়ে কোনোদিনও আমাকে মানে এটা বলেননি যে এগুলো করে কি হবে। সব দিনেরই বাবাও গান করেন, উনি মনসা পুজো হয় আমাদের বাড়িতে, ঐতিহাসিক মনসা পূজা, সেখানে উনি পদ্মপুরাণ নিজে পড়েন। আমার মাও ওনার বাড়িতে দুর্গাপূজা হয়, সেখানেও তারা আরতি টারতি গান টান করে থাকেন। তো মানে এই জিনিসটা মানে জেনেটিক্স বলে না, এই জিনিসটা জিন্সের মধ্যেই আছে হয়তো, বা আশীর্বাদ পেয়েছি ভগবানের। আর সব সময় ওনারা আমাকে সাপোর্ট করে গেছেন, সব সময় গান বাজনা নিয়ে কোনোদিনও মানে বাধা দেন নাই কোথাও, সবসময় বলে গেছেন গানটা করো গানটা করো, এখনো সাপোর্ট করেন। যার দরুন মানে ঠাকুরের আশীর্বাদে এবং মা বাবার এই সাপোর্টের কারণে আজকে অব্দিও গান বাজনা নিয়ে চলে যেতে পারছি আর কি। ধন্যবাদ, শুনে বেশ ভালো লাগলো। চলুন আপনার প্রিয় আরো একটা নোট আমরা শুনি। আচ্ছা, এবারে রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো হয় না, তাই রবীন্দ্রসঙ্গীত কিছু একটা বাজানোর চেষ্টা করছি। এক কথায় অপূর্ব। এই যে এত সুন্দর আপনি বাঁশি বাজান, সেটা কিভাবে শিখলেন? বাঁশি শেখাটা মানে এখানে তো করিমগঞ্জে কেউ শেখান বলে আমি আজ অব্দিও জানি না। খুব ভালোবাসতাম বাঁশি যন্ত্রটিকে, মানে আমার ভগবান শ্রীকৃষ্ণকে ছোটবেলার থেকেই ভালো লাগতো এবং ভাবতাম যে মানে বাঁশিটা যদি বাজাতে পারতাম। তো এরকম করতে করতে আফটার গ্রাজুয়েশন হঠাৎ একদিন আমি আমার গুরুমার শ্রীমতী মল্লিকা দাস চৌধুরী জিনার সান্নিধ্যে গান শেখা পরে হয়েছে আমার, আফটার সুব্রত স্যার। ওনার বাড়িতে গিয়ে আমি বলছিলাম যে ম্যাডাম এরকম এরকম যদি বাঁশিটা একটু জানতে পারতাম ভালো হতো। উনি তখন আমাকে শিলচরের সৌমেন পাল চৌধুরী স্যারের অ্যাড্রেসটা দিলেন। তো পরদিনই, কাউকে বলিনি, পরদিনই ম্যাডাম আমাকে গুরুর ওখানে নিয়ে যান। উনি খুব খুশি হয়েছেন, মানে যে একটা মেয়ে বাঁশি বাজাতে যাচ্ছে এবং করিমগঞ্জ থেকে ট্রেভেল করে বাঁশি শিখতে যেই সেই উদ্যোগটুকু দেখাচ্ছি, সেটার জন্য উনি খুব খুশি হয়েছিলেন। এবং মানে ওই সেখান থেকেই আমার বাঁশি শেখা শুরু, এবং শেখার তো শেষ নেই, আজ অব্দিও শিখছি। হয়তো চাকরির চাপে এবং পারিবারিক চাপে হয়তো সবসময় যাওয়া হয় না স্যারের ওখানে, তবে স্যারের সাথে কন্ট্যাক্টে আমি সবসময় থাকার চেষ্টা করি। এভাবেই বাঁশি শেখা শুরু হলো। ধন্যবাদ। এই বাঁশি বাজানোর যে জিনিসটা আমরা সচরাচর দেখেছি যে পুরুষরাই বেশি জড়িত থাকেন, আপনি মেয়ে হিসাবে এটাকে বেছে নিয়েছেন এবং একটা ভালো লাগার জায়গা আপনার, যেটা বললেন, এই প্রসঙ্গে কি বলবেন? এই প্রসঙ্গে আমি দেখুন ছোটবেলার থেকে আমার বাবা যে আমি মেয়ে বলে আলাদা ট্রিটমেন্ট দিবেন এবং আমার ভাইকে ছেলে বলে আলাদা ট্রিটমেন্ট দেবেন, বা আমার মাও, ওটা আমি কোনোদিনও পাইনি। যার দরুন এই যে ব্যাপারটাকে বোঝা যে মেয়ে হয়ে বাঁশি বাজাবো নাকি, সেটা আমার ঘরেও কোনোদিন আমি মানে ফিল করিনি, অনুভব করিনি, বা কেউ আমাকে সেই অনুভবটুকু দেয়নি। আমার জন্য বাঁশি যদি ছেলে বাজাতে পারে, মেয়েও বাজাতে পারে। যন্ত্রটি তো আর বুঝতে পারছে না যে তাকে কে বাজাচ্ছে, যন্ত্র তো জানে না, সে তো নন লিভিং, তাকে প্রাণ দিবে একজন মানুষ, সে মানুষ হতে লাগবে। সে ছেলে না মেয়ে, তার জেন্ডার বা তার কি বায়োলজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা ম্যাটার করে না। তো সেটা নিয়ে আমি অবশ্য এতটা ফিল করিনি। বাইরের লোকে হয়তো অনেক তোমাকে জিনিসটাকে মানে ফেব্রিকেটেড হয়তো করতে পারেন যে মেয়ে হয়ে বাঁশি বাজাচ্ছ।
তো ঠিক আছে, আমি এতটা সেটাকে নিয়ে ভাবিও নি, ভাবতে চাইও না, কারণ আমি মনে করি বাজনাটা বেশি জরুরি, কে বাজাচ্ছে সেটা জরুরি না, সেটাই। ধন্যবাদ, আপনার চিন্তাধারা খুব ভালো লাগলো। চলুন আরো একটা আপনার প্রিয় নোট শুনি আমরা। আচ্ছা, এবার একটি খুব জনপ্রিয় ধুন, যেটা আপনারা সচরাচর শুনে থাকেন, আমি আমার প্রথমেই সেটা মানে বাজিয়েছিলাম অন স্টেজ, সেটাই বাজানোর চেষ্টা করছি, ছোট্ট করে বাজাচ্ছি। অপূর্ব, খুব প্রিয় একটি সুর। আমার মনে করি আমার নিজেরও এবং দর্শকদেরও নিশ্চয় এই সুর শুনলে ওনাদের মন একেবারে জুড়িয়ে যায়। ধন্যবাদ এই সুরটি শোনানোর জন্য। যদিও কথা প্রসঙ্গে আপনি উল্লেখ করেছেন, আমি এবার একটু স্পষ্টভাবে জানতে চাই, আপনি এই যে বাঁশি বাজানো কার কাছ থেকে শিখেছেন, বা আপনি যে জায়গায় আজকে আছেন কাদের কৃতিত্ব রয়েছে? বাঁশি বাজানোটা সর্বপ্রথমে আমি যদি আমার গুরুমা শ্রীমতী মল্লিকা দাস চৌধুরীর নাম যদি না নেই, তাহলে বোধহয় আমার অপরাধ হবে, কারণ উনি আমার ফিজটুকু, প্রথম যে ফিজ উনি দিয়েছেন এবং দিয়ে বলেছিলেন, বাবা বাঁশিটা বন্ধ করিস না কোনোদিন। তো এই কথাটা আমার কানে সবসময় গুঁজতে থাকে, এবং মানে আমি ভগবানকে প্রার্থনা সবসময় করি যে এটা যেন কোনোদিন মানে ভুল না হয় আমার থেকে, যে আমার গুরুমা চেয়েছেন আমি সারাটা জীবন যতদিন বেঁচে আছি বাঁশিটা বাজিয়ে যাই, এবং উনাকে যেন আমি কোনোদিন অপমান না করি এই ব্যাপারে। উনার কৃতিত্ব সবার আগে। 2 নম্বরে তো অবভিয়াসলি যিনি আমাকে শিক্ষা দিয়েছেন স্যার সৌমেন পাল চৌধুরী, শিলচরের সদরঘাট অঞ্চলে ওনার বাসস্থান। ওখানে গিয়ে আমার বাঁশি শেখা, দীর্ঘ 4 বছর তো কন্টিনিউ গেছি। করোনার পর থেকে একটু অসুবিধা, করোনার 1 বছর তো এমনিও কারোর বেরোনো ছিল না, আর যবে থেকে খুলেছে তবে তারপর থেকে আমাদের মানে এই যে টেটে চাকরিরত হয়েছি 2021 সন থেকে। 2021-এও বন্ধই ছিল প্রায়, তখনও যাওয়া হয়নি। আর পরে তো যখন পার্মানেন্ট হয়েছি 2023-এ, তারপর থেকে তো আর সম্ভবই না যাওয়া, কারণ পুরো দিন ক্লাস স্কুল করে, শনিবার অবধি স্কুল করে, রোববারে যে গিয়ে ক্লাস করাটা আমার পক্ষে একটু মানে শারীরিক অসুবিধে হয়ে যেত। তাই স্যারের সাথে এখন মানে অনলাইনে কন্ট্যাক্ট রাখি, উনি যা যা দেন প্র্যাকটিস করার জন্য সেটা আমি আমার ঘরে চেষ্টা করি করার যখনই সুযোগ পাই, এবং স্যারের সাথে আমি কন্ট্যাক্টে থাকি, এবং টুকটাক ইউটিউব থেকেও দেখার শেখার চেষ্টা করি, ওইটুকু। এটাই একটি প্রশ্ন কথা প্রসঙ্গে আমার জানার খুব ইচ্ছা, বাঁশি বাজানোর শেখাটা কি খুব কঠিন? একদমই না, এটা ভুল ধারণা। একটা জিনিস আমি মনে করি, যার শেখার ইচ্ছা আছে সে পৃথিবীর পাহাড়ও ভাঙতে পারে। তো বাঁশি তো একটা বাঁশের টুকরো, আমার মনে হয় না সেটা খুব একটা কঠিন কিছু ব্যাপার। ইচ্ছা থাকলে সব হয়, সেটাই বলবো আমি। ধন্যবাদ। একটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যেটা হলো যারা এই ভিডিও দেখছে অনেকেই হয়তো আপনার এই যে বাঁশির সুর শোনার পরে বা এভাবেও হয়তো ইচ্ছা থাকতে পারে যে বাঁশি বাজানো শিখবে, ইচ্ছা জাগতেও পারে নতুন করে কারো। তো তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন হবে? নিশ্চয়ই আপনারা শিখতেই পারেন, যদি
ইচ্ছা থাকে প্রথমেই তো আপনারা মানে কোথায় আছেন সেটা জরুরি। সেখানে যদি কোনো বাঁশির প্রশিক্ষক থেকে থাকেন ওনার সাথে ওনার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করুন, এবং উনি যেরকম যেরকম গাইড করে দিচ্ছেন সেরকমই এগোনোটা ভালো, কারণ জায়গা বিশেষে গুরু এবং গুরুর নির্দেশ ডিপেন্ড করে উনি কীরকম শেখাবেন। এখন আপনি যদি এখানের করিমগঞ্জ এদদ অঞ্চলের কথা জিজ্ঞেস করেন তবে আমি বলতে পারি আপনারা চেষ্টা করতে পারেন প্রথমে শিলচর যাওয়ার, আমার গুরুর কাছে গুরুর সান্নিধ্যে যাওয়ার, কারণ উনি যা শেখাবেন সেটা হয়তো করিমগঞ্জে মানে আমিও পারবো না আর কি, আমি নিজের থেকেই বলছি। তবেও যদি অসুবিধে হয়ে থাকে করিমগঞ্জে যদি আপনারা কেউ শিখতে চান, এই আমি একটা ইনস্টিটিউটে নতুন শেখানো শুরু করেছি রক গার্ডেন নামে, তো ওখানে যদি কেউ যায় তবে ওখানে আমি ক্লাস করাই, রিসেন্টলি শুরু করেছি। আপনার ইনস্টিটিউট কোন জায়গায় আছে? ইনস্টিটিউটটি হচ্ছে গিয়ে স্টেশন রোড, করিমগঞ্জ কলেজে যাওয়ার ঠিক আগে প্রভু জগন্নাথ হোটেল একটা আছে, আগে ওখানে বোধহয় কি একটা জিম ছিল, আর কে জিম না কি কিছু একটা জিম ছিল, ওই বিল্ডিংটাতেই এখন মানে রক গার্ডেনের ইনস্টিটিউট খোলা হয়েছে স্টেশন রোডেই। ঠিক আছে, যদি কেউ যোগাযোগ করতে চায় আমি আপনার ফোন নাম্বার দিয়ে দেবো ক্যাপশনে, আপনার সাথে যোগাযোগ করলে একটু অ্যাসিস্ট করবেন। ঠিক আছে, আরও দুই একটি আপনার প্রিয় সুর আমরা শুনতে চাচ্ছি। ঠিক আছে, এবারে আরেকটি জনপ্রিয় সুর। অসাধারণ, খুব সুন্দর একটি জনপ্রিয় সুর শুনলাম, আমার মন তো একবারে ভরে গেছে শুনে। একটু গল্প করি আপনার সাথে। আপনারা কোথায় আগে উল্লেখ করেছেন স্টেজ শো এর ব্যাপারে, তো প্রথম স্টেজ শো আপনার কোথায় ছিল একটু জানতে ইচ্ছে হচ্ছে। মানে বাঁশির বা ওভারঅল তো আমার নিজেরও মনে নেই, কারণ সেটা খুব কম না হলেও বা খুব বেশি না হলেও 5 বছর বা 4 বছর বয়সে তো নিশ্চয়ই হয়েছে, সেটা আমার মনে নেই। তখন থেকেই মানে মঞ্চের সাথে জড়িত, তারপর থেকে শুধু 9, 10, 11, 12, তাও আমি ভুল বলবো 9, 10, 11, 12 হয়নি, কারণ স্কুল তো ছিল, স্কুলে তো আর প্রোগ্রাম মিস যায়নি। বাহির মানে বাইরে, স্কুলের বাইরে হয়তো এতটা অনুষ্ঠান করা হয়নি, কারণ আমাদের এদদ অঞ্চলের একটা আছে যে মেট্রিকের স্টুডেন্ট এখন কি গান বাজনা করবে নাকি, প্রেশার একটা থাকেই, সবার বাড়িতেই থাকে। তো বাইরের অনুষ্ঠান হয়তো তখন এতটাও করিনি, তবে স্কুল কলেজের অনুষ্ঠান ঠিকই করেছি, কিন্তু মানে এছাড়া আর অনুষ্ঠান কখনো বন্ধ হয়নি, এখন অব্দিও চলে যাচ্ছে। আশা করি মানে ভগবানের আশীর্বাদ যদি থাকে, যতদিন উনি চাইবেন ততদিন পর্যন্ত আমি মঞ্চে যাওয়ার আগ্রহী থাকবই থাকবো। শুনেছি আপনি বিভিন্ন মিউজিক ব্যান্ডের সাথে জড়িত আছেন, তো এই প্রসঙ্গে একটু যদি বলেন। বিভিন্ন ঠিক না, মিউজিক ব্যান্ড যদি শব্দটা উল্লেখ করেন তবে আমার মিউজিক ব্যান্ড নিজের হাতের গড়া, আমার গুরুমার সব ছাত্রীদেরকে নিয়ে একটা ব্যান্ড আছে যেটার নাম ভারতী গ্রুপ, অনেকেই হয়তো জানেন। তো ভারতী গ্রুপটা 2016 সনে তৈরি হয়, এবছর আমরা 9 বছর কমপ্লিট করব। তো
তো ভারতী গ্রুপের যারা সদস্যরা আছেন, প্রথমে একজন মানে পুরুষ সদস্য ছিলেন, তখন আমরা সবাই ছোট, আর মানে বাদ্যযন্ত্র বাজানোর জন্য কেউ ছিল না। তখন মনোজিৎ দাস বলে একজন দাদা ছিল আমাদের, সে আমাদের সাথে তবলা, ঢোল এগুলো বাজাতো। পরে আমাদের গুরুমারি মেয়ে রাগেশ্রী দাস চৌধুরী, সে ছোটবেলা থেকেই তবলা প্রশিক্ষণ নিচ্ছে। সে আস্তে আস্তে তবলাটা ধরলো। তারপর থেকে মোটামুটি 2019 বা 18-র শেষ দিক থেকে দলটি পুরোপুরি একটি মহিলা দল হয়ে দাঁড়িয়েছে, এবং এই অঞ্চলে সবাই মোটামুটি যারা জানে তারা সবাই জানে যে একটি মেয়েদের দল ভারতী গ্রুপ করিমগঞ্জে আছে। এবং অনেক সময় অনেক জায়গা থেকে আমরা হাইলাকান্দি হোক, শিলচর হোক, এবং ডিউরিং লকডাউন আমরা বাংলাদেশ অব্দিও প্রোগ্রাম করেছি থ্রু অনলাইন মোড। বাংলাদেশ, কলকাতা, ত্রিপুরা, দিল্লি সব জায়গাতেই মোটামুটি আমাদের মানে রিচ হয়েছে আর কি। তখন এখনো অনেক জায়গা থেকে ফিজিক্যালি ডাক আসে, তবে আমাদের কি হয়েছে, 2-3 জন যারা প্রমুখ যারা আছেন দলের, তারা এখন বাইরে থাকেন। তার মধ্যে থেকে 2 জনের নাম, 3 জনের নাম আমি অ্যাটলিস্ট নিচ্ছি, কারণ তাদের নাম না নিলে ভুল হবে। কারণ তারাই মানে যেরকম আমি ধরুন না, একটা ঘরের 4টি পিলার থাকে, আমি যদি একটা পিলার হই, ওরাও মানে ওই পিলারই আর কি, মেইন পিলার। তার মধ্যে থেকে গুরুমা তো আছেনই, উনি তো ছাদ, উনি ছাড়া তো হবেই না। তার মধ্যে তো রাগশ্রী বললাম, সেও এই বছরই এসছে, সেও এত বছর বাইরেই ছিল, তবে যখন আসতো প্রোগ্রাম করতো। আরেকটি প্রমুখ নাম হচ্ছে অঙ্কিতা পুরকাইস্থ, লক্ষ্মী বাজার রোডে তার বাসস্থান। সে বর্তমানে মরানহাট ডিগ্রি কলেজের মানে বটানিতে প্রফেসরশিপ হিসেবে মানে চাকরিরত আছে। তো সে যখন আসে বা যখন সে ওখানেও থাকে, অনলাইনের মাধ্যমে হোক আর যখন আসে তখন ফিজিক্যালি হোক, মানে তার অবদানটুকু মানে যদি বলি না তাহলে মানে খারাপ হবে আর কি ব্যাপারটা। তো তার অবদান এই গ্রুপের জন্য অনেক বেশি। আরেকজন হচ্ছে মোহনা চক্রবর্তী, সেও এখানেই থাকে, তবে রিসেন্টলি তার মানে একটা নতুন জীবন শুরু করেছে, যার দরুন একটু ব্যস্ততার মধ্যে আছে, তবে তার অবদানটাও অনেক জরুরি। আরো কিছু মেম্বার আছে, যেমন করণিকা দে বলে একজন আছে, সে খুব ভালো গান করে, সেও গ্রুপটিকে ধরে রেখেছে। আর আরো 2-3 জন মেম্বার, যেমন সংঘমিত্রা চক্রবর্তী, সুস্মিতা, তারপরে হেমলতা লালানি, সাঞ্চি লালানি, তারপর স্নিগ্ধা গোস্বামী, সিদ্ধাঙ্গনা চক্রবর্তী, এরা আছেন এখানেই। তবে এরা মানে সবাই, সংঘমিত্রা এবং সুস্মিতা এখানে থাকে না, বাইরে থাকে। বাকিরা যারা এখানে আছে, তবে সবাই পড়াশোনায় রত বা কেউ গৃহকর্মে রত, ব্যস্ততার মধ্যে যে যখন সময় পাই আমরা এসে বসি, গান করি, বাজনা বাজাই, গল্প আড্ডা দিই, এবং গ্রুপটিকে যতদূর সম্ভব আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এছাড়া ব্যান্ড তো আর কিছুর সঙ্গে জড়িত নেই। সংস্থা ধরুন বহুরূপীর সাথে আমি জড়িত আছি, বহুরূপী সংস্থার সাথে জড়িত। বহুরূপী একটি নাট্য সংস্থা। বহুরূপীর সাথে আমি নাটকের যে আবহাওয়ার ব্যাপারটা বিগত 2 বছর থেকে করার চেষ্টা করছি, এইটুকুনি। আর তো কোনো এমনিতে এর সাথে জড়িত নেই। একটি জিনিস জানতে চাইব, গত বছর এখানে একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের জেলায়, করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল। সেখানে শ্রীভূমির একটা নামকরা ব্যান্ড ইরাপশনের মঞ্চে তাদের সাথে আপনাকে দেখেছি, তো এই প্রসঙ্গে কি বলবেন? ইরাপশনের যে দাদারা সবাই মানে আমার খুবই প্রিয় দাদারা, তারা আমাকে মানে ইরাপশনের এজ এ ফিচার আর্টিস্ট হিসাবে ডেকেছে। 2 বছরই আমি ফিচার আর্টিস্ট হিসাবে পারফর্ম করেছি, এবং এছাড়া আরো অন্য জায়গায়ও পারফর্ম করেছি। তবে একটা মানে কথা আমি বলে দিচ্ছি যে একটি মানুষ দুটো ব্যান্ডে থাকাটা মানে একটু কনফিউজিং হয়ে যায় ব্যাপারটা, মানুষ বুঝতে পারে না যে সে এক্স্যাক্টলি কোন ব্যান্ডের। তো তার জন্য মানে আমি আজ ভালোই হয়েছে আপনার পডকাস্টে সেটাকে ক্লিয়ার করছি, আমি আসলে ভারতী গ্রুপেরই মেম্বার। ইরাপশনের দাদারা আমাকে ভালোবাসার জন্য ডেকেছিল, তাই আমি তাদের সঙ্গে পারফর্ম করেছি। গতবার ওই প্রোগ্রামে আমিও ছিলাম দর্শক হিসাবে। তো ব্যান্ডের মডার্ন গানগুলো এবং অন্যান্য বাদ্যযন্ত্রের সাথে বাঁশির যে টাচটা ছিল সেটা ছিল অসাধারণ। তো এই প্রসঙ্গে কি বলবেন যে মডার্ন বাদ্যযন্ত্রগুলোর সাথে আমার এই বাঁশির যে একটা টাচ থাকে ব্যান্ডের গানগুলোতে, তো এই বিষয়ে কি বলবেন আপনি? বাঁশি না এমন একটা মানে ভার্সেটাইল যন্ত্র, সেটা আপনি আদিকালের গানও যদি আনেন
তাতেও ভালো লাগবে, আপনি যদি শাস্ত্রীয় সঙ্গীত আনেন তাতেও ভালো লাগবে, এবং একদম যদি আপনি মানে মডার্ন গান যেটা আপনি বলছেন সেগুলো মানে মোটামুটি মডার্ন যেগুলোকে রক মিনি সেমি রক বলা যায়, এগুলোতেও তো ইউজ করা যায়। ইভেন আমি তো মনে করি মেটাল গানগুলোতেও আশা করি বাঁশি ঢুকানো জায়গা থাকবে কোনো না কোনো জায়গায়, কারণ বাঁশি এমন একটি ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট, সেটাতে এমন এমন সাউন্ড প্রোডাকশন করা যায়। ইনফ্যাক্ট আজকাল তো আমি দেখছি যে অনেকে মানে বিট বক্সিং করে বাঁশি বাজাতে পারে। আমি যদিও সেটাতে মানে প্রশিক্ষিত নই এবং চেষ্টাও করিনি, কারণ বিট বক্সিং আমি পারি না, তো বাট ভালো লাগে শুনতে, খুব ভালো লাগে। আমি যাদের শুনেছি খুব ভালো বাজায়। তো আমি মনে করি আর কোনো যন্ত্র, সেতারটাকেও ভালো লাগে, তবে সেতারও একটা লিমিট পর্যন্ত মানে সেটাকে নেওয়া যেতে পারে, কিন্তু বাঁশি আমার মনে হয় সেটার কোনো লিমিট নেই। কারণ একটা জিনিস আমি মানে একটু আধ্যাত্মিক দিকে বলছি, বাঁশি এমন একটি যন্ত্র না, আপনি তার আদ্য পাওয়াটা অনেক মুশকিল। কারণ তাকে কোথায় দেখা গেছে? বাঁশি যন্ত্রটি প্রথম দেখা গেছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে, তারপরে তো মানে ভগবানদের হাতেই দেখা গেছে। তো তার আদ্যি বের করাটা খুবই কঠিন ব্যাপার। যেমন বলে না যে এই যন্ত্রটি ইনি আবিষ্কার করেছেন, বাঁশিকে আবিষ্কার করেছে কেউ বলতে পারবে না। তো তার জন্য সেটাকে আমি মানে মানে তার আয়ু দীর্ঘজীবী থাকবে এবং তার কখনো মানে কোনো মিউজিকের সাথে যে ব্ল্যান্ড হবে না সেটা আমরা বলতে পারি না। তার জন্য তাকে মডার্ন গানেই হোক আর শাস্ত্রীয় সঙ্গীতেই হোক আর পুরনো আদিকালের যা মানে একদম আজকাল শোনাই যায় না এই ধরনের গানেও যদি আমরা বাঁশি ব্যবহার করি, গানটিকে একদম পুরো উচ্চমানে নিয়ে যেতে পারে। খুব ভালো লাগলো, আমরা বাঁশির সুর শুনতে চাই। তবে একটি প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করব, বাঁশি ছাড়াও শুনেছি আপনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শিখেছেন এবং বাজান, কোন কোন বাদ্যযন্ত্র আপনি বাজাতে পারেন? সেরকম মানে বাঁশি যেরকম প্রশিক্ষণ নিয়েছি সেরকম হয়তো সবগুলোর যন্ত্রের এত প্রশিক্ষণ নেওয়া হয় নাই, সেটা আমি ভালোবাসি জন্য বাজানোর মানে নিজে নিজে চেষ্টা করেছি। তার মধ্যে থেকে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে গিয়ে হারমোনিয়ামটা, এটা অনেক ছোটবেলার থেকেই পারি, মানে মার হাতে ধরে শেখা আর কি। এছাড়া গিটার মোটামুটি এত ভালো না, মোটামুটি একটা বাজিয়ে নিতে পারি। কিবোর্ডস, যেহেতু হারমোনিয়াম বাজাতে পারি কিবোর্ড হয়ে যায়। কিবোর্ডের মতন আরেকটি ছোট যন্ত্র আছে উইন্ড ইনস্ট্রুমেন্ট, এটাকে মেলোডিকা বলে, ওটাও হয়ে যায়। আর কাহন ঢাক বাজাতে পারি টুকটাক। এছাড়া তো এখন আর মনে পড়ছে না, খুঁজলে হয়তো আর একটু বেরোবে। ধন্যবাদ। আমরা আরো দু একটি আপনার প্রিয় সুর শুনতে চাইব এবং তারপর পরবর্তী পর্যায়ে যেহেতু এখানে গিটার রাখা আছে আশা করব কিছু শোনাবেন। চলুন আমরা আপনার প্রিয় আরো দু একটি সুর শুনি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ জানাই এত জনপ্রিয় সুরগুলো আজকে আবারও শোনানোর জন্য। আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমরা বাঁশির আপাতত বিরাম দিচ্ছি, যেহেতু এখানে গিটার রয়েছে, একটু গানের দিকে যাওয়ার
ইচ্ছা রয়েছে যদি কিছু শুনান আপনার প্রিয় গান? আমার মনে হয় একটু কথা বলে নিলে ভালো, কারণ বাঁশি বাজানোর ঠিক পরে এই গানটা গাইলে মানে শ্বাসের একটা ব্যাপার আছে না, বাঁশিতে আমি ফু দিচ্ছি অনেকটা শ্বাস কমে যায়, আর গানে কি হয় শ্বাস নিতে হয়। তো একটু আমার মনে হয় কথাবার্তা বলার পরে আমার মনে হয় গানটা গাইলে বোধহয় একটু ভালো হতো। তো এই বিষয়টাও আমার জানা ছিল না, আশা করি দর্শক যারা এই ভিডিও দেখছেন তাদেরও জানা হয়ে গেল এই ব্যাপারটা। ঠিক আছে, আমরা একটু ব্রেক নিয়ে নিই, আবার পরে শুরু করব। প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফেরাইলে বলে না না না, ও যে মানে। ধন্যবাদ একটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত উপহার দেওয়ার জন্য। আগে কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে আপনি নাচ শিখেছেন, নাচের প্রশিক্ষণ নিয়েছেন, অনেক সার্টিফিকেট আপনার ঘরে রয়েছে, এ ব্যাপারে একটু শুনতে চাই। এই প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ, কারণ এটা মানে আমার একটা ব্যথার জায়গা বলতে পারেন। আমি নাচ খুবই ভালোবাসি, বাসতামও, তবে কি কারণে আমি জানি না নাচটা আর হয়ে ওঠে না। আমি চাই না সেটা না, কেউ চায় না সেটাও না, তারপরেও হয়ে ওঠে না। কেন ওঠে না আমি বুঝতে পারিনি। আশা করি আপনার পডকাস্টের মাধ্যমে অনেকেই জানতে পারবেন যে মানে অর্জয়িতা নাচও করতো এবং করতে ভালোবাসে এবং করেও। আমি মানে খুব খুশি হয়ে বলছি যে আমি সত্যি নাচ ভালোবাসি এবং মিস করি যে নাচ আজকাল আর করা হয়ে ওঠে না। সার্টিফিকেটের কথা যদি জিজ্ঞেস করেন, আমার রবীন্দ্র নৃত্যে 7th ইয়ার দেওয়া, ভারতনাট্যম শিখেছিলাম, ভারতনাট্যম 3rd ইয়ার অবধি দেওয়া, এবং কত্থক নৃত্য লখনৌতে বিশারদ করা। তো এতটা আছে আর কি এখন পর্যন্ত। ধন্যবাদ। আপনি নাচ শিখেছেন, নাচের সাথে জড়িত আছেন, গান এত ভালো গলা আপনার, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান,
মানে সাংস্কৃতিক জগৎ পুরো একটা মানে ভরপুর। তো এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দিচ্ছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি আর বেশি লম্বা করব না, অনেক সময় আপনার নিয়েছি। আমরা একটি গজল শুনতে চাইব এবং এর মাধ্যমে এই ভিডিওটির আমরা ইতি টানতে চাইছি। ঠিক আছে, গানটি শেষ করার আগে আপনাকেও ধন্যবাদ যে আপনি আমার সঙ্গে দুটি কথা বলার জন্য এসছেন, এবং আমারও ভালো লাগছে, অনেকদিন পরে মন খুলে কথা বললাম। শুরু করছি এবার আমার খুবই একটা প্রিয় গজল, মেহেদি হাসানজির জনপ্রিয় একটি গজল। किस किस को बताएंगे जुदाई का सबब हम, किस किस को बताएंगे जुदाई का सबब हम। तो मुझे से किसी रोज जताने के लिए रंजिश ही सही, दिल ही दुखाने के लिए रंजिश ही सही। फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही सही, दिल ही दुखाने के लिए रंजिश ही सही। पहले तो मरासिम न सही, फिर भी कभी तो, पहले तो मरासिम न सही, फिर भी कभी तो रस्मों रह दुनिया ही निभाने के लिए रंजिश ही सही, दिल ही दुखाने के लिए रंजिश ही सही। फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही सही। খুব ভালো লাগলো, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কামনা করব আপনি এভাবেই সাংস্কৃতিক জগতে উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলতে থাকুন। আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই সুন্দর সময়টুকু উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনিও আরও এগিয়ে যান। আপনিও একজন খুব ভালো শিক্ষক আমি জানি, আপনার শিক্ষকতাও আরও অনেক এগিয়ে যাক, এবং আপনি যে পথে নেমেছেন এই পডকাস্টের মাধ্যমে অনেক লোকের সাথে কথাবার্তা বলা, সেটাও যেন আরও অনেক বৃদ্ধি পায়। আপনি যাতে আরও অনেক ভালো ভালো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং আপনার সুস্থ স্বাস্থ্যর প্রার্থনা করি। ধন্যবাদ, ভালো থাকুন।